জালিয়াতি করে 7টি পাসপোর্ট তৈরির অভিযোগ উঠেছে আলোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে। ভয় দেখিয়ে মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট করা ক্ষমতার অপব্যবহার। অভিযোগ প্রমাণ হলে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা হতে পারে। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে পাসপোর্ট অধিদপ্তরের 8 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাসেল ভাইপার সাহেব চলে আসছে মাননীয় স্পিকার। একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই, আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাড়া এই লোককে তো আপনি আনতেই পারতেন না। মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন, মন্ত্রণালয় জানলো না। বেনজির আহমেদের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কখনো অস্বাভাবিক সম্পদের সন্ধান তো কখনো পাসপোর্ট জালিয়াতির খবর। প্রাক্তন আইজিপি বেনজির সাহেবের বিরুদ্ধে একটি অনুসন্ধান চলছে। সুপ্রিম কোর্টের একটা ডাইরেকশন রয়েছে 2 মাস পরে সেই অনুসন্ধানের অগ্রগতি জানাবার জন্য। আমিও সচিব ছিলাম, বাহাদুরি দেখাও আবার সাংবাদিকদেরকে ধমক দাও, এই সুযোগ তোমরা পাবে না। আরে গোলামে তো বাহাদুরি করে। বেনজির আইজিপি থাকাকালীন এইসব মিডিয়ার সাংবাদিকরাই তাকে তলে তলে আব্বা বলে ডাকতো। আবার আওয়ামী লীগ কিংবা বিএনপি যে সরকারি ক্ষমতা এসেছে সকলের সাথে বেনজির সাহেব খাতির রেখে চলতেন। এই যে বিদেশে এত বিনিয়োগ করে বেরিয়েছে, টাকাটা কোত্থেকে আসছে, কার টাকা, কিভাবে কামাই করেছে এই টাকাটা, এটা বিনিয়োগ কিভাবে হলো, সে প্রশ্নটা কি করেছে কখনো? সরকার যেটা বড় চ্যালেঞ্জ সেটা হলো দুর্নীতি। দুর্নীতিটাই আমাদের সমাজের আমাদের সরকারের সমস্ত অর্জন ম্লান করে দিচ্ছে। শেখ হাসিনার ক্ষমতা কেড়ে নিবে জনতা, শেখ হাসিনার ক্ষমতা। তাকে নিয়ে কিন্তু অনেক ধোঁয়াশা এই পুলিশের যে সাবেক আইজি। এখন অনেকেই বলে যে বেনজিরের নাকি অনেক অবৈধ সম্পদ নাকি আপনার কাছে আছে দুবাইতে। এটা বাংলাদেশের মানুষের কাছে একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন যে আসলে আরাফ খানের সাথে বেনজির আহমেদের কি সম্পর্ক। তো আজকে আমি চাই যে আপনি আমার দর্শকদের কাছে বিষয়টা ক্লিয়ার করেন যে আসলে এইমাত্র পাওয়া গরম খবর, বেনজিরের নতুন অপকর্ম ফাঁস, দেশ জুড়ে তোলপাড়। পাসপোর্ট নিয়েও বেনজিরের নজিরবিহীন জালিয়াতি করে 7টি পাসপোর্ট তৈরির অভিযোগ উঠেছে বেনজির আহমেদের বিরুদ্ধে। ভয় দেখিয়ে মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট করে ক্ষমতার অপব্যবহার করে বেনজিরের পাসপোর্ট জালিয়াতি। 8 কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ। বাংলাদেশের ইতিহাসের সব থেকে আলোচিত ও সমালোচিত পুলিশ অফিসার হচ্ছেন সাবেক পুলিশ আইজিপি বেনজির আহমেদ। পুলিশে জয়েন করা থেকে শুরু করে যেদিন তিনি রিটায়ার করেছিলেন প্রতিটা দিনই তিনি ছিলেন কোনো না কোনো আলোচনায়। ঘুষ, দুর্নীতি, নারী কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎ, প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, এহেন কোনো অপরাধ নেই যার সাথে তিনি যুক্ত ছিলেন না। সম্প্রতি দুদকের প্রতিবেদনে উঠে এসেছে তার হাজার কোটি টাকার সম্পদের তথ্য। এবার বেনজির আহমেদের নতুন অপকর্ম ও তার জীবনী নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। এদিকে বেনজিরের সাথে ব্যবসার বিষয়ে মুখ খুললেন আরাফ খান। বেনজিরের সাথে সম্পর্ক ও ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান প্রসঙ্গে নাগরিক টিভির কাছে অজানা কথা প্রকাশ করলেন আরাফ খান। বেনজির ও মতিউর রহমানকে নিয়ে একই বললেন তিনি। এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এই নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। বাংলাদেশের ইতিহাসে সবথেকে আলোচিত ও সমালোচিত পুলিশ অফিসার হচ্ছেন সাবেক পুলিশ আইজিপি বেনজির আহমেদ। পুলিশে জয়েন করা থেকে শুরু করে যেদিন তিনি রিটায়ার্ড করেছিলেন প্রতিটা দিনই তিনি ছিলেন কোনো না কোনো আলোচনায়। ঘুষ, দুর্নীতি, মাইয়াবাজি, অর্থ আত্মসাৎ, প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, এখনো কোনো অপরাধ নেই যার সাথে তিনি যুক্ত ছিলেন না। সম্প্রতি দুদকের প্রতিবেদনে উঠে এসেছে তার হাজার কোটি টাকার সম্পদের তথ্য। পেপার পত্রিকাতেও এসব তথ্য উঠে এসেছে। তবে বেনজির আইজিপি থাকাকালীন এইসব মিডিয়ার সাংবাদিকরাই তাকে তলে তলে আব্বা বলে ডাকতো। আবার আওয়ামী লীগ কিংবা বিএনপি যে সরকারি ক্ষমতা এসেছে সকলের সাথে বেনজির সাহেব খাতির রেখে চলতেন। বিরোধী দলকে দমন, গুম, খুনকে তিনি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। আবার তাকেই কিনা বারবার পুরস্কৃত করেছে স্বয়ং শেখ হাসিনা। তবে যার দোষ আছে তার গুণও আছে। র্যাবের প্রধান ও পুলিশ প্রধান থাকাকালীন সময়ে তিনি জঙ্গিবাদ দমন, অনলাইনে সাইবার ক্রাইম দমন এবং আইন শৃঙ্খলার উন্নতিতে ব্যাপক ভূমিকা রেখেছেন। এছাড়াও সুন্দরবনের 100 বছরের পুরনো জলদস্যু বাহিনীকে তার নেতৃত্বেই ধ্বংস করা সম্ভব হয়েছে। আজকে আমরা জানবো সাবেক আইজিপি বেনজির আহমেদের জীবনী সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। বেনজির আহমেদ 1963 সালের 1 অক্টোবর গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আতাউর আহমেদ এবং মাতার নাম সেলিনা বেগম। ছোটবেলা থেকে বেনজির ছিলেন অত্যন্ত দুরন্ত ও মেধাবী। স্থানীয় প্রাইমারি স্কুল থেকে তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেন। এরপর গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে উচ্চ শিক্ষা অর্জন করে 1988 সালের 15 ফেব্রুয়ারি সপ্তম
বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারি পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগদান করেন বেনজির আহমেদ। ব্যক্তিগত জীবনে বেনজির আহমেদ জিশান মির্জার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির 3 কন্যা সন্তান রয়েছে। বেনজির আহমেদের কর্মজীবন শুরু হয় সহকারী পুলিশ সুপার হিসেবে। পরবর্তীতে তিনি কিশোরগঞ্জের এসপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন ঢাকা উত্তর পুলিশ একাডেমির প্রধান প্রশিক্ষক, পুলিশ সদর দফতরে এআইজি, প্রশাসন ও অপারেশনস ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সালে সারদা পুলিশ একাডেমির চিফ ইন্সট্রাক্টর ছিলেন তিনি। এরপর বেনজির টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের উপ মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেন। বসনিয়া ও কসবোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও কর্মরত ছিলেন তিনি। বেনজির আহমেদ নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে চিফ মিশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস হিসেবে 1 বছর কাজ করেছেন। 2015 সালের 7 জানুয়ারি থেকে 2020 সালের 14 এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন তিনি। পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বেনজির যথাক্রমে 2011, 12, 14 এবং 2016 সালে মোট 4 বার বাংলাদেশ পুলিশ মেডেল বিপিএম অর্জন করেছেন। বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও আইনের আওতায় আনতে তিনি কার্যকর ও যুগোপযোগী ভূমিকা রাখেন। ফলে বর্তমানে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এখন শূন্যের কাঠামোয় নেমে এসেছে। তার নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে র্যাবের অর্জন আকাশচুম্বী। র্যাবের মাদক বিরোধী অভিযানে দেশের বিভিন্ন স্থানে অনেক বড় বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশে দেশ বিদেশি সারা জাগানো ক্যাসিনো বিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছে র্যাব, যার নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে ছিলেন বেনজির আহমেদ। বিভিন্ন ক্ষেত্রে র্যাবের টেকনোলজি ক্যাপাসিটি তৈরির তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। ফলে বিভিন্ন ক্ষেত্রে র্যাবের ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের আধুনিক মিডিয়া সেন্টার তার হাত ধরে স্থাপিত হয়েছে। সুন্দরবনকে তিনি দস্যুমুক্ত করেন। হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলা মোকাবেলায় তিনি অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছিলেন। 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন বেনজির আহমেদ। তারপর তিনি রিটায়ার করেন। তবে তার বিরুদ্ধে অভিযোগও কম নয়। গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছেন বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের থাকাবস্থায় তার পদোন্নতি হয়নি বলে অভিযোগ রয়েছে। 2021 সালে তার ও আরো 6 র্যাব কর্মকর্তার বিরুদ্ধে গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র তাদের নিষিদ্ধ করে। এছাড়া দুর্নীতি করে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন বেনজির ও তার পরিবারের সদস্যরা। তিনি এতটাই সম্পদে ফুলে ফেপে উঠেছেন যে বলা হচ্ছে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। তাকে নিয়ে কিন্তু অনেক ধোঁয়াশা। এই পুলিশের যে সাবেক আইজি, এখন অনেকেই বলে যে বেনজিরের নাকি অনেক অবৈধ সম্পদ নাকি আপনার কাছে আছে দুবাইতে। এটা বাংলাদেশের মানুষের কাছে একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন যে আসলে আরাব খানের সাথে বেনজির আহমেদের কি সম্পর্ক। তো আজকে আমি চাই যে আপনি আমার দর্শকদের কাছে বিষয়টা ক্লিয়ার করেন যে আসলে বেনজির আহমেদের সাথে আপনার কি সম্পর্ক। মিলিয়ন ডলারের সম্পদ থাকা এটা তো খারাপ কিছু না, ভালো তো। আমি একটা কথা বলি, আপনাদের গণমাধ্যমের আপনার টিভি চ্যানেলেই আমি দেখলাম বেনজির সাহেব সারা জীবন বৈশা 1,78,00,000 কামাইছে। আপনারাই বলছেন এই কথা, আপনারা বলছেন না? জি, সারা জীবন বসে 1,78,00,000 সে বেতন পাইছে। তো যদি সে সারা জীবন বসে 1,78,00,000 বেতন পায়, সে কিভাবে 200 বিঘা 300 বিঘা কিংবা দুবাইতে হোটেল কিনতে পারে কিংবা 200 বিঘা জমি কিনতে পারে? এটাই তো আপনাদের প্রশ্ন ছিল গণমাধ্যমের কাছে, নাকি? জি। আমি আপনাকে ছোট্ট একটা কথা বলবো। এই আমরা যে টপিক নিয়ে কথা বলতেছি, আমি আপনার কথা ফিরে আসবো, বেদবি নেবেন না। আমরা যে টপিকটা নিয়ে কথা বলতেছি ফিল্ম জগৎ নিয়ে, আমি একটু ফিল্ম জগৎ নিয়ে কথা বলি। বাংলাদেশের ফিল্ম, আপনি জানেন কোন সফল কোন ফিল্ম এখন নাই। রাজ্জাক শাবানার আমলে আমাদের একটা রূপালী পর্দা ছিল, সবাই ফিল্ম দেখতো। ওই সময় ফিল্মে প্রচুর পরিমাণ প্রফিট হইতো। আমাদের দেশে অনন্ত জলিলের মতো মানুষ ফিল্ম বানায় 20-30 কোটি টাকা খরচ করে। আসলে কি 20-30 কোটি টাকা দিয়ে ফিল্ম বানায়? আমাদের দেশে আপনি দেখবেন রাষ্ট্রপতির ছেলে, উনি একজন বিখ্যাত প্রযোজক। এই যে আপনারা চ্যানেলে বলেন কিনা যে উনি একজন বিখ্যাত প্রযোজক? এটা আপনারা বলেন কিনা, জানেন কিনা? আপনি কি জানেন রাষ্ট্রপতি? আমি তাকে জানি যতটুকু, আমি তাকে নিয়ে অনেকগুলো ভিডিও নাগরিক টিভিতে করেছি। আমি বিষয়টা অন্যভাবে দেখি যে তিনি রাষ্ট্রপতির ছেলে, তার বাবা রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি নাটক প্রডিউস করতেন বা ছোটখাটো সিনেমা প্রডিউস করতেন, কিন্তু এখন তার বাবা প্রডিউস করেন। এইখানে জায়গায় আসেন, আমি আপনাদের চোখটা আরো খুলে দিই, কারণ এখানে আপনারা তো সাহস পান না, সবাই সাহসটা পায় না। একটা পুলিশ প্রধান যদি সারা জীবন বসে 1,78,00,000 বেতন পায়, তাহলে তার বাবা কি ছিলেন? রাষ্ট্রপতি কি ছিলেন? আপনার কাছে প্রশ্ন করছি, উনি কিসে চাকরি করতেন? সরকারি চাকরি করতেন। আমিও মনে করলাম উনি পুলিশ প্রধান ছিলেন না, উনিও একটা সাইডে একটা মানে দুদকে কিংবা কোনো একটা জায়গায় ছিলেন। উনিও 1,78,00,000 সারা জীবন বসে কামাইছে। হ্যাঁ, তাহলে তার ছেলে কিভাবে 10 কোটি টাকা দিয়ে ফিল্ম বানায়? আমাকে বলেন। তার খোঁজ তো আপনারা নিতে পারবেন না। তার খোঁজ আপনারা কেন নিচ্ছেন? আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, একজন
সেও না অন্য কেউ নিয়েছে কিনা আমি জানি না, আমি নিয়েছি এবং আশাদ আদনানের অনেক দুর্নীতি আমি এই রাষ্ট্রপতি এখনো রিটায়ার করে নাই বিধায় আপনাদের কোনো সাংবাদিকের সাহস নাই যে রাষ্ট্রপতির ছেলেকে নিয়ে আপনারা কথা বলবেন, এটা আপনাদের সাহস নাই। আমি একটা ভিডিও বানিয়েছি আশাদ আদনানের বিরুদ্ধে এবং আশাদ আদনানের যত দুর্নীতি আমি প্রকাশ করেছি। এটা আপনি ভাই আপনার সাথে আসার কারণটা কি? সবার সাথে তো আরাফ খান যায় না। আরাফ খানকে প্রত্যেকটা চ্যানেল ফোন করে লাইভে যাওয়ার জন্য। আমি কারোর সাথে আমাকে আপনারা এমন ভাবে তৈরি করছেন, আমি নিজেই একটা চ্যানেল এখন। তো যাই হোক, আপনি একটা জিনিস দেখেন, তারা বুর্জ খলিফার মতো জায়গায় তারা প্রোমো দিতে যায়, যেখানে একটা ছবি টানাইতে 2-3 কোটি টাকা লাগে। কোথায় এই টাকাগুলো? তার বাপ সারা জীবন বসে 1 কোটি 78 লাখ টাকা কামাইছে, ঠিক আছে রাষ্ট্রপতি সাহেব। তার ছেলে কিভাবে কোটি কোটি টাকা দিয়ে ফিল্ম বানায় আমাকে বলেন। সেইগুলোর তো খোঁজ কেউ নেয় না। দুদক কোথায় এখন? দুদক কোথায়? ইন্ডিয়া কোথায়? রাষ্ট্রপতি নিজেই তো যখন দুদকে চাকরি করতেন তিনি তো ঘুষ ছাড়া কাজ করতেন না। তো ওই ঘুষখোর লোকটাই তো আজকে রাষ্ট্রপতির পদে বসে গেছেন। এখন তার ছেলে প্রিয়তমা ছবি বানাতে 3 কোটি টাকা খরচ করে। তো এই 3 কোটি টাকা তিনি কোথা থেকে পেলেন? তার বাবা রাষ্ট্রপতি হওয়ার আগে তো তিনি 1 কোটি টাকা বাজেটেও তো ছবি বানাতে পারতেন না। এখন বাবা রাষ্ট্রপতি হওয়ার পরে 3 কোটি টাকা ছবি করে। তুফান ফিল্মের আমি এটা শুনতেছি, এটার অ্যাডভার্টাইজমেন্ট নেই নাকি 5 কোটি টাকা খরচ করছে। কোথায় এই টাকাগুলো কোথা থেকে আসে? আপনারা যে কথা বলেন, আমি এটা বলবো যে আমাদের গোড়ায় গন্ডগোল। আমাদের দেশে আপনি বললেন পুলিশ প্রধান নিয়ে কথা বললেন, একজন পুলিশ প্রধান নিয়ে আমাকে বললেন আমার সাথে জড়িত। তার কাছ থেকে সুবিধা নেয় নাই কে কে? একটু হাত উঁচু করুন তো। সুবিধা নেয় নাই কে কে? আমার কথা হচ্ছে কি, সে ঘুষ খাইছে, ধরেন সে যেই হোক, সে যদি আমাদের দেশের কোনো ক্ষতি করে থাকে, সে পুলিশ প্রধান হোক, যেই হোক, তার শাস্তি হওয়া উচিত। সে যদি আমি হই, আমারও শাস্তি হওয়া উচিত। আমার কথা হচ্ছে পুলিশ প্রধান যদি ঘুষ খেয়ে থাকে, সে তো একা খায় নাই, তার আশেপাশের এগুলো কোথায়? সে কিভাবে দেশ ত্যাগ করলো? এত বড় কেস হওয়ার পরেও কিভাবে দেশ ত্যাগ করলো আমাকে বলেন। আমাদের দেশে তো সব জায়গায় প্রবলেম, সব জায়গায়। আমাদের দেশ এমনই একটা দেশ যে দেশে ঘুষের দায়ে, মানে একজন মানুষ ঘুষের দায়ে অপরাধী, সেইখান থেকেও মানে তার বাঁচতে হইলে ঘুষ দিয়ে বাঁচতে হয়। তার মানে কি বুঝলেন? ঘুষের দায়ে তার নামে মামলা হয়েছে, সে অপরাধী, আর সেখান থেকে বাঁচার জন্য ঘুষ দিয়ে সে বাঁচছে। তা আমাদের দেশ হচ্ছে এইটা, বুঝতে পারছেন? তো আপনি যে বেনজি সাহেবের কথা বললেন, যে একটা পুলিশ প্রধানের কথা বললেন যে তার টাকা আমার কাছে, তার অনেক সম্পদ, অঢল সম্পদ আমার কাছে। তো আমি তো এই যে আপনারা কথায় কথায় খবরে বলেন পলাতক আরাফ খান, আমি তো জীবনেও কোনোদিন, আমি সবসময় পদ্মায় রয়েছি, সবসময় আপনাদের যাতে সামনে রয়েছি। কখনো তো আমি লুকাই থাকি নাই, কখনো তো পলায় থাকি নাই। আমার বিরুদ্ধে দুদক, তারপর এনবিআর ওরা তদন্ত করছে, তদন্ত করে 1 টাকা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি। এই পর্যন্ত আপনি শুনছেন যে বাংলাদেশ থেকে 1 টাকা আরাফ খান নিয়ে আসছে, কিংবা আরাফ খানের নামে 1 টাকার মানে কোনো ব্যাংকের লোন আছে? আর 100 কোটি 200 কোটি 1 কোটি টাকা 1 বস্তা হয়। 100 কোটি টাকা তো মাথায় করে আনা যাবে না, তাই না? এটা তো ব্যাংক থেকে লোন আনতে হবে, নাইলে হচ্ছে আমার কোনোভাবে চাঁদাবাজি করতে হবে, ঘুষ খেতে হবে, এরকম ভাবে টাকা কামাইতে হবে। কারণ আমি তো 6-7 বছর বাংলাদেশেই না। তো এই যে যারা গুজব ছড়ায় একজন পুলিশ প্রধানরে নিয়ে, কারণ কি তার বাড়ি আমার বাড়ি এক জায়গাতে, এইটা পুলিশের একটা মানে খারাপ সম্পর্ক, এখানে আমার সাথে জড়িয়ে তার নাম খারাপ করা হচ্ছে। আর সে যদি, আমার কথা হচ্ছে কি যে তার সম্পদ যদি আমার কাছে থাকে, যদি আমার কাছে তার সম্পদ থেকেও থাকে, একজন মানুষের সাথে একজন মানুষ বিজনেস করতে পারে, হ্যাঁ, বিজনেসে তার সাথে বিজনেস পার্টনার হইতে পারে, তার একজনের সম্পদ একজনের কাছে বিজনেস পার্টনার হিসেবে থাকতে পারে। এটা অনেক দোষের কিছু না। আমার কথা হচ্ছে এটা পুলিশ প্রশাসন তদন্ত করুক, তদন্ত করে বের করুক আমার কাছে কারো টাকা আছে কিনা, কিংবা আমি কারো টাকা খাইছি কিনা। যে এটা আমি তো দুবাই থাকি। চেনেন বেনজির আহমেদের সাথে কি আপনার পরিচয় আছে? উনি পরিচয় কি? গোপালগঞ্জের মানুষ, আমিও গোপালগঞ্জের মানুষ, সেই ক্ষেত্রে আমি ওনাকে জানি, এই এতটুকুই। আচ্ছা, কিন্তু এর আপনাদের ব্যক্তিগত ওঠা বসা নেই, বা তার সাথে আপনার ওইভাবে কোনো মানে একসাথে বসে কখনো চা খাওয়া হয়নি? অনেক মানুষ ছবি পোস্ট করতো, অনেক কথাবার্তা পোস্ট করতো, তার সাথে যদি আমার কোনো সম্পর্ক কি থাকতো। তা আমি দেখেন, আমি বলতেছি না যে বেনজির সাহেব ভালো লোক, হ্যাঁ, আমি যতটুকু দেখছি টিভি চ্যানেলে যে অঢেল সম্পদের মানে এই সম্পদ তো সে বাড়ি থেকে নিয়ে আসে নাই। একটা সময় আমাদের গোপালগঞ্জের বেশিরভাগ মানুষ আমরা দিন আনতাম, দিন খাইতাম। আমি একবেলা খাইতে পারি নাই, আমি টাকার অভাবে ঢাকায় চলে গেছি। তো আমার আশেপাশের মানুষকে আমি দেখছি, ঠিক আছে। তো এত সম্পদ যেহেতু কামাইছে, অবশ্যই সে দুর্নীতি করছে, দুর্নীতি করলে তার শাস্তি হোক। কিন্তু আমার কথা হচ্ছে কি, এই দুর্নীতির সাথে আরো রাঘববল যারা আছে, বড় বড় রাঘববল যারা আছে, তাদেরকেও টেনে বের করা হোক। বেনজিরের পিএইচডি বাতিলে ঢাবি সিনেটে প্রস্তাব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের ডক্টরেট ডিগ্রি বাতিলের প্রস্তাব জানানো হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে আয়োজিত বার্ষিক অধিবেশনে এ প্রস্তাব জানান সিনেট সদস্য শিক্ষাবিদ রণজিৎ কুমার সাহা। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়ার যোগ্যতা ছিল না বেনজির আহমেদের, তাকে বিশেষ বিবেচনায় অনুমতি দেওয়া হয়। কিন্তু দেখা গেল তিনি দুর্নীতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইজ্জত ভুলুণ্ঠিত করেছেন। তার যে থিসিস
স্টাডিজ সেটা খুবই সাধারণ মানের ছিল, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যায় না। আমি তার ডিগ্রি বাতিলের দাবি জানাই। বেনজির আহমেদ 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেন। এরপর থেকে নিজের নামের আগে ডক্টর শব্দটি যুক্ত করেন। যদিও ডিগ্রিটি নেওয়ার প্রোগ্রামে ভর্তির যোগ্যতাই ছিল না তার, শর্ত শিথিল করে তাকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল। তাছাড়া তার অভিসন্ধ ভর্তি ডক্টরেট ডিগ্রির সমমানের ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিবিএ প্রোগ্রাম থেকে বেনজির আহমেদ ডক্টরেট ডিগ্রি নিয়েছেন। সেখানে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয়। শিক্ষা জীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর পেতে হয়। বেনজিরের তা ছিল না। প্রসঙ্গত, বেনজির বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ডক্টরেট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিবিএ ডিগ্রি অর্জন করেন। এই প্রোগ্রামে ভর্তির জন্য প্রয়োজন স্নাতক ডিগ্রি। এই প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য প্রতিটি পাবলিক পরীক্ষায় অন্তত 50% নম্বর থাকতে হয়, যা বেনজির আহমেদের ছিল না। সিনেট সদস্য রণজিৎ কুমার সাহা ছাড়াও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক এবিএম ওয়াহিদুল ইসলাম বেনজিরের ডিগ্রি বাতিলের প্রস্তাব করেন। এদিকে মতিউরের বদলি বাতিলে তদবির করেন মঈন ইউ আহমেদ। ছাগলকাণ্ডে মতিউর রহমান 17 বছর আগে রাজস্ব প্রশাসনের একজন মধ্যম স্তরের কর্মকর্তা হয়েও যে কতটা প্রভাবশালী ছিলেন সে সম্পর্কে লিখেছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। তার বদলি ঠেকাতে তৎপর হয়েছিলেন 1/11 সময়কার সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদও। 2007 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এনবিআর এর চেয়ারম্যান ছিলেন বদিউর রহমান। তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমল। এই সময় চট্টগ্রামে কাস্টমসে যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত ছিলেন মতিউর রহমান। রাজস্ব প্রশাসনে গতি আনার উদ্দেশ্যে মতিউর সহ কিছু কর্মকর্তাকে বদলির সিদ্ধান্ত নেন বদিউর রহমান। এই সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে মতিউর রহমানের পক্ষে তদবির সুপারিশের পাল্টা চাপ আসতে থাকে। প্রথমে তা আসে রাজস্ব বোর্ডের ভেতর থেকেই। সরকারি চাকরিতে আমার অনুভূতি সমগ্র বইয়ের কোদালকে কোদাল বলি শীর্ষক 6ষ্ঠ অংশে বদিউর রহমান লিখেছেন, যাদের বদলি করা হবে এমন কর্মকর্তাদের তালিকা তৈরি করে কাস্টম ক্যাডারদের সংশ্লিষ্ট 4 সদস্যের সঙ্গে আলোচনা করি। সেখানে মতিউরকে চট্টগ্রাম থেকে রাজশাহীতে বদলি করার সিদ্ধান্ত জানাই। বদিউর রহমান লিখেন, আমি তাজ্জব হয়ে যাই। তার চট্টগ্রাম থেকে রাজশাহীতে বদলির কথা বলতেই কাস্টমসের 4 সদস্য একসঙ্গে তাদের একটা অভিমত ব্যক্ত করলেন যে মতিউরকে যেন না নড়াই। কারণ জিজ্ঞেস করে আমি আরো তাজ্জব বনে যাই। তারা আমাকে জানালেন যে এই কর্মকর্তা বড়ই প্রভাবশালী। তাকে জানানো হয় অর্থমন্ত্রী সহ ক্ষমতাধর অনেকের সঙ্গে মতিউর রহমানের দহরম মহরম আছে। তাকে বদলি করে ওই আদেশ বহাল রাখা সম্ভব হবে না। এনবিআর এর তৎকালীন চেয়ারম্যান আরও লিখেছেন, তারা তার ক্ষমতার ইঙ্গিত দিয়ে এও বললেন যে অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবের বেডরুম পর্যন্ত যেমন তিনি যেতে পেরেছেন, তেমনি অর্থমন্ত্রী সাইফুরের বেডরুমেও তিনি অবাধে প্রবেশ করতে পারতেন। এমনকি সাইফুরের স্ত্রী বিয়োগে কবরস্থানে এই কর্মকর্তা কান্নাকাটিও করেছেন। সত্য মিথ্যা জানি না, তবে 4 সদস্যের একই সুরে আমি হতভম্ব হয়ে পড়ি। এনবিআর সদস্যরা তাকে পরামর্শ দেন যে মতিউরকে ঘাটানো ঠিক হবে না এবং বদলির আদেশ বাতিল করতে হবে। তবু নিজ সিদ্ধান্তে অটল থাকেন চেয়ারম্যান এবং বদলির আদেশ জারি করেন। এরপরই মতিউর রহমানের প্রভাব কতদূর তার প্রমাণ পান তিনি। বদিউর রহমান জানান, মতিউরের বদলির আদেশ বাতিলের জন্য তাকে অনুরোধ করে টেলিফোন করেন চট্টগ্রামের ব্রিগেডিয়ার পদমর্যাদার এক সেনা কর্মকর্তা। তাকে এবং চট্টগ্রাম কাস্টমসের কমিশনার ফরিদকে তাদের সিদ্ধান্ত ছাড়া রিলিজ না করার লিখিত আদেশ ও স্থানীয় পর্যায়ে সেনা কর্মকর্তারা জারি করেছিলেন। বইয়ে তিনি লিখেন, ভিন্ন এক চাকরি থেকে কাস্টমস ক্যাডারে এসেও এ মতিউর যে কত করিতকর্মা হয়ে উঠেছে এর জ্বলন্ত প্রমাণ দেখলাম তার রাজশাহীতে বদলি বাতিলের তদবিরের চাপ দেখে। সেনা নির্দেশিত তত্ত্বাবধায়ক সরকারের ওই মেয়াদে সেনা তদবির উপেক্ষা করা তো অনেকের জন্য রীতিমতো নিজের অস্তিত্ব হারিয়ে ফেলার সামিল। সেনা কর্মকর্তারা অবশ্য পরে কাস্টমস কমিশনারকে ছাড়তে রাজি হন, কিন্তু মতিউর রহমানের বদলি বাতিল করতেই হবে বলে আরও বেশি গো ধরেন তারা। উদ্ভূত পরিস্থিতিতে এনবিআর চেয়ারম্যান বদিউর দুর্নীতি দমন কমিশনের তৎকালীন চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন। পরে ওই সেনা কর্মকর্তা বদিউর রহমানের সঙ্গে দেখা করে তাদের জারি করা আদেশের জন্য ক্ষমা চান। তবে মতিউর রহমানকে চট্টগ্রামে রাখতে আবারও অনুরোধ করেন। পরে আর্ম ফোর্সেস ডিভিশন থেকে অনুরোধপত্র পাঠানো হয়। বদিউর রহমান এরপর লিখেন, আমার অবাক হওয়ার শেষ হয় না। তৎকালীন সিজিএস মেজর জেনারেল সিনা ইবনে জামালিও টেলিফোন করেন। আমি রাজি না হলে সেনাপ্রধানের সঙ্গে আমাকে কথা বলতে বলেন। আমি আরও অবাক হলাম। সেনাপ্রধান মঈন উদ্দিনও দেখি মতিউরকে চট্টগ্রামে রাখার অনুরোধ করলেন। বইয়ে লেখা হয়েছে, এনবিআর চেয়ারম্যান বদলির আদেশ প্রত্যাহার করতে রাজি না হলে সেনাপ্রধান আলোচনার শেষ পর্যায়ে বলেন, আমার একটা মাত্র অনুরোধ কি রাখবেন না? মতিউরের বদলির আদেশ আমি বাতিল করিনি, জানান বদিউর রহমান। মতিউরের তদবিরের ধার ছিল, তার তদবিরের চাপ প্রচণ্ড ছিল। তখনকার 3 উদ্দিনের রাজত্বের মধ্যে 1 নম্বর এবং বাস্তবে একমাত্র ক্ষমতাসীন উদ্দিন মঈন উদ্দিন আমার চেয়ারম্যানের মেয়াদে আমার কাছে বদলির একটিমাত্র তদবির করেছিলেন, আর সেই তদবির ছিল মতিউরের রাজশাহীর বদলির আদেশ বাতিল করা।
বদিউর রহমান এনবিআর থেকে চলে যাওয়ার পর মতিউর রহমানকে আবার চট্টগ্রামে ফিরিয়ে নেওয়া হয়েছিল বলেও তার বইয়ে উল্লেখ করেছেন এনবিআরের সাবেক এই চেয়ারম্যান।